স্বাগত এখন চারদিকে। জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম সাহাব। জুলাই শহীদদের ত্যাগ জাতি চিরদিন মনে রাখবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একই সঙ্গে শহীদ পরিবারের সদস্যদের পুনর্বাসন নিশ্চিত করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় চীন বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্যে এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন যে নতুন গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরার সুযোগ রয়েছে তা দ্রুত সম্পন্ন করতে হবে। দ্রুত বিচারের ব্যবস্থা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে। প্রতিটি পরিবারের সম্মানজনক পুনর্বাসন ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। আমাদের সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার, তা আমাদের দ্রুত সম্পন্ন করতে হবে। এদিকে একই অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, মুক্তিযোদ্ধাদের যেমন জাতি ভোলেনি তেমনি ২৪-এর শহীদদেরও বাংলাদেশ ভুলবে না। ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে শহীদদের ঋণ পরিশোধ করা হবে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় তারেক রহমান আরও বলেন, দেশবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট থাকবে। কোনো রাজনৈতিক দল সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থার দাবি তুলেছেন। বিশ্বের কোনো দেশে সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থার বিধান রয়েছে, তবে বাংলাদেশের বিদ্যমান বাস্তবতায় এবং ভৌগোলিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই মুহূর্তে বাংলাদেশের জন্য এই ব্যবস্থাটি কতটুকু উপযোগী অথবা উপযোগী কিনা সেটি গুরুত্বের সঙ্গে ভেবে দেখা জন্য আমি সকলের প্রতি অনুরোধ রাখব। প্রত্যেকটি ইস্যুতে প্রতিটি রাজনৈতিক দলের ঐক্যমত হওয়া জরুরি নয়, তবে অবশ্যই জাতীয় ইস্যুতে জাতীয় স্বার্থে ঐক্যমত থাকাটাই সবচেয়ে বেশি জরুরি। এটি গণতন্ত্রের সৌন্দর্য। এদিকে বিএনপির অনুষ্ঠানে যোগ দিয়ে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের ওপর জোর দিল জামায়াত, এনসিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দল। এর আগে জুলাইয়ের গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণ আর তাদের পরিবারকে সম্মাননা জানায় বিএনপি। আমাদের যে গণতান্ত্রিক অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রাতে আমরা দ্বিমত পোষণ করব, ভিন্নমত পোষণ করব, বহুমত পোষণ করব, কিন্তু আমরা স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য একই রাস্তায় এগিয়ে যাব। এইটা ঐক্যের প্ল্যাটফর্ম হোক, যারা যা বলে বলুক, আমরা যদি যারা ঐক্যের কথা আমরা বলেছি, যদি আন্তরিকভাবে বলে থাকি, যদি মনে প্রাণে এটা মানি, তাহলে আমরা যে কোনো মূল্যেই হোক এই দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য একটা জায়গায় তো ঐক্যের মধ্যে পৌঁছবো। আমরা ধর্মীয় স্বাধীনতা চাই, আমরা অবশ্যই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এই প্রশ্নে আমরা কখনো আপোষ করিনি, কোনোদিন করব না। স্বৈরাচার পতনে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবু সাইদের মৃত্যু প্রভাবকের ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে জুলাই পদযাত্রার শুরুতে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের পর এ মন্তব্য করেন তিনি। সকালে রংপুরের পীরগঞ্জে জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন এনসিপির নেতৃবৃন্দ। পরে গণমাধ্যমে আনুষ্ঠানিক বক্তব্য রাখেন দলের আহ্বায়ক ও সদস্য সচিব। সেখানে সংস্কার, বিচার ও জুলাই সনদ প্রসঙ্গে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন দলটির নেতারা। জুলাই সনদ ঘোষণা না হলে ৩ আগস্ট এনসিপির জুলাই ঘোষণাপত্রের দিন বড় জমায়েতের হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম। এদিকে রংপুর থেকে পদযাত্রা শুরু করে গাইবান্ধায় যান এনসিপির নেতারা। সেখানে শহরের পৌর পার্কে পথসভায় নাহিদ ইসলাম বলেন, কোন দলের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য গণ অভ্যুত্থান হয়নি। জনগণ এক স্বৈরাচার উৎখাত করে আরেক স্বৈরাচার দেখতে চায় না বলেও মন্তব্য করেন তিনি। আমাদের যে আগামী স্বপ্ন, আগামী ভবিষ্যৎ বাংলাদেশের স্লোগান আমরা তুলেছি। ইনশাল্লাহ এইভাবে আমরা প্রতিটি জেলায় আমাদের স্লোগান, আমাদের বার্তা, আমাদের বক্তব্য এবং জনগণের যে দুঃখ দুর্দশার গল্প রয়েছে
আমরা সব মিলিয়ে আমাদের ইতিহাস, আমাদের ইশতিহার এবং ঘোষণাপত্র তৈরি করব। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো অতি দ্রুত রংপুর অঞ্চলের উন্নয়ন বাজেটের বৈষম্য দূরীকরণ করে রংপুর অঞ্চলকে সামনের দিকে অগ্রসর করতে হবে। একটি দল আগামী নির্বাচনে ক্ষমতায় যাবে ধরে নিয়ে নিজেদের মতো করে সংস্কার চাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। দলটির প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য চায় না বলেও জানান তিনি। জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে জুলাই আগস্ট শহীদ, আহত ও পঙ্গুদের জন্য দোয়া অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন ওই দলটি পতিত শেখ হাসিনার পদ্ধতিতেই নির্বাচন চায়, যার মধ্য দিয়ে স্বৈরাচার হয়ে ওঠার সুযোগ থাকে। জনগণও মনে করে তারা স্বৈরাচারী হয়ে উঠতে পারে। এসব কারণেই সংস্কার ছাড়া জামায়াতে ইসলামী নির্বাচন চায় না বলে জানান ডাক্তার তাহের। বাঙালি জাতিকে স্বল্প সময়ের জন্য দমিয়ে রাখা গেলেও স্থায়ীভাবে দমন করা যায় না জুলাইয়ের আন্দোলন আর তার বড় প্রমাণ বলে মন্তব্য করেন তিনি। তারা ধরে নিয়েছে এবার তারাই ক্ষমতায় যাবে। আমি যদি নিরপেক্ষ নিয়োগকে সমর্থন করি, আমার ভিতরে যদি খারাপ নিয়ত থাকে, বদ নিয়ত না থাকে, তাহলে আমি কেন এটা আপত্তি করি? আর আগামী নির্বাচনে কে ক্ষমতায় যাবে এটা কি নির্ধারিত হয়েছে? তাহলে যারা এটা বলতে চান যে আমরাই যাব, তাহলে বোঝা গেল ওরা হাসিনা মার্কার একটা নির্বাচন করার চিন্তা করতেছে। স্বৈরাচার রুখতে প্রতি বছর জুলাই উদযাপনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সকালে সরকারের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। বলেন, এই কর্মসূচির মূল লক্ষ্য জনগণকে গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন করা, রাজনৈতিক দায়বদ্ধতার দাবি জানানো এবং সংস্কারের সুযোগ হারিয়ে না ফেলা। জুলাই গণঅভ্যুত্থানের সময় যে ঐক্য তৈরি হয়েছিল, এই জুলাইয়ে সেই ঐক্য আরও সুসংহত করার আহ্বান জানান তিনি। এ সময় 3 শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি তুলে দেন অন্তর্বর্তী সরকার প্রধান। যখন জেগে ওঠে তখন কোনো শক্তি তাকে রুখে দিতে পারে না। আসুন এই জুলাই মাসকে পরিণত করি গণজাগরণের মাস, ঐক্যের মাসে। যে লক্ষ্যে আমাদের তরুণ ছাত্ররা, জনতা, রিক্সা চালক, শ্রমিক, কিশোররা শহীদ হয়েছিল, আহত হয়েছিল, সে লক্ষ্য বাস্তবায়নে আমরা আবার নতুন করে শপথ নেব, যাতে স্বৈরাচার আবার কোনো রকমের কোথাও মাথাচাড়া দিতে না পারে। আমাদের এই কর্মসূচির মূল লক্ষ্য জনগণকে গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন করা, রাজনৈতিক দায়বদ্ধতার দাবি জানানো এবং রক্তের বিনিময়ে পাওয়া সংস্কারের এই সুযোগকে হারিয়ে না ফেলা। এদিকে অর্থ উপদেষ্টা বলেছেন, নির্বাচনের বাজেট নিয়ে কোনো কার্পণ্য করবে না সরকার। সচিবালয়ে ক্রয় উপদেষ্টা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে কথা বলেন তিনি। এ সময় শ্রম ও নৌ পরিবহন উপদেষ্টা বলেন, এনবিআর এর আন্দোলনে চট্টগ্রাম বন্দরে 3 দিন কাস্টমসের কার্যক্রম বন্ধ থাকায় খুব বেশি ক্ষতি হয়নি। বন্দরের কার্যক্রমে পরিচালনায় কারা থাকবে সে বিষয়ে বুধবার বৈঠকে সিদ্ধান্ত হবে বলেও জানান নৌ উপদেষ্টা। নির্বাচনের জন্য অর্থ যা বরাদ্দ দেওয়া হয়েছে এবং নির্বাচনের যদি অর্থ যা দেওয়া হয় সেটা কোনো আমরা কার্পণ্য করবো না। প্রত্যাহার করার পরে তাদের দাবি দেওয়া আছে কি নাই সেটা তাদের লোকজন আসলে পরে বললে তখন আমরা বসে তাদের সাথে কথা শুনতে পারবো। পোর্টে যে অবস্থা ছিল 3-4 দিন একটা অলরেডি যেগুলি এক্সপোর্ট হওয়ার কথা ওগুলো ঢুকে গেছিলো, জাহাজীকরণ বাকি ছিল, কাজে ওইটাতে কোনো এফেক্ট হয়নি 3 দিন। যেটা এফেক্ট হয়েছে সেটা হচ্ছে এই জাহাজীকরণের পরে যেগুলো ভিতরে যাওয়ার কথা কাস্টম চেকিংয়ের পরে সেগুলোতে এফেক্ট হয়েছে। বাট আমি এখনো নিরূপণ করিনি, বাট খুব বেশি একটা কিছু না। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বিকেলে ইসি সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি জানান, সরকার ঘোষিত ফেব্রুয়ারি থেকে এপ্রিলকে সময় ধরে কাজ করছে কমিশন। তার পদত্যাগের গুঞ্জন সঠিক নয় বলেও জানান সিইসি। সরকারের পরিচালনায় যদি একটা রাজনৈতিক দল চলে, তাহলে তো প্রধান যিনি হেড অফ দি গভর্নমেন্ট থাকেন উনি যদি দলীয় প্রধানও হন, দলের প্রতিনিধি হন, তাহলে তো উনি ইলেকশনের প্রভাব বিস্তার করতে পারেন না নিজের দলের জন্য। সেই জন্য সিইসি ইজ নট সাপোজ টু মিট দি হেড অফ দি গভর্নমেন্ট। মূলত এটা হচ্ছে মূল কারণ। এখানে আমি যেমন নিরপেক্ষ, এটা উনিও কিন্তু নিরপেক্ষ। নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি, ওইটাকে আমার উদ্দেশ্যও ছিল না। নির্বাচনের তারিখ এবং শিডিউল এছাড়া আপনারা যথাসময়ে পাবেন, জানতে পারবেন এবং ইলেকশন কমিশন থেকেই জানতে পারবেন।
2018 সালের একাদশ সংসদ নির্বাচন প্রহসনের নির্বাচন ছিল। দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা। বিকেলে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউদুর রহমানের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। পরে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে প্রহসনের নির্বাচন ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে রাজধানীর শেরেবাংলানগর থানার মামলায় তিনি 2 দফায় 8 দিনের রিমান্ডে ছিলেন। গত 22 জুন শেরেবাংলানগর থানার দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচন পরিচালনাকারী কাজী রকিব উদ্দিন আহমেদ, KM নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল সহ 24 জনের বিরুদ্ধে মামলা করে বিএনপি। পরে গত 25 জুন এ মামলায় নতুন করে রাষ্ট্রদ্রোহ, প্রতারণা ও অর্থ আত্মসাতের ধারা যুক্ত করা হয়। যারা প্রকৃতপক্ষে জুলাই চেতনাকে ধারণ করে পিআর পদ্ধতি, স্থানীয় নির্বাচন ও জাতীয় নির্বাচনের বিষয়ে একমত, এমন সেন্টিমেন্টের সব দল মিলে একটি বৃহত্তর ঐক্য তৈরি করে আগামী নির্বাচনে অংশ নিতে চায় জামায়াতে ইসলামী বাংলাদেশ, এমন মন্তব্য করেছেন দলটির নায়েব আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। মঙ্গলবার রাতে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও জানান, জামায়াত ও গণ অধিকার পিআর সিস্টেম এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে একমত। এসব দাবি আদায়ের জন্য যেসব কৌশল এবং কর্মসূচি নেওয়া দরকার সব নেওয়া হবে। এ সময় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, এই মুহূর্তে স্থানীয় সরকার নির্বাচন জরুরি। স্থানীয় নির্বাচনটাও তো এই মুহূর্তে জরুরি, এবং যেই সরকারের বা যেই কমিশনের মাধ্যমে আমরা বিশেষ করে জাতীয় নির্বাচন করতে চাই, তাদের কাছে যদি স্থানীয় নির্বাচন আমরা চাই, সেটা তো অন্যায় কিংবা অমূলক নয়। আমরা মনে করি পিআর পদ্ধতি এবং স্থানীয় সরকার নির্বাচন আর জাতীয় নির্বাচনে জুলাই চেতনাকে ধারণ করে প্রকৃতপক্ষে এই সেন্টিমেন্টের মেজাজের যারা আছে সকলে মিলে আমরা একটা বৃহত্তর ঐক্য করতে সক্ষম হব, এবং সেই ঐক্যবদ্ধভাবেই আমরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করব, লড়াই করব। গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে দিনভর নানা কর্মসূচি পালন করেছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন। বিকেলে জুলাই সনদ ঘোষণার দাবিতে লাল মার্চ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। ইনকিলাব মঞ্চ জুলাই সনদের জন্য জনসংযোগ করবে, সাইকেল র্যালি করবে, পদযাত্রা করবে, শহীদদের বাড়ি বাড়ি যাবে, বেলারিশ লাশের কাছে যাবে। সর্বশেষ যদি না পারে অগস্টের 3 তারিখ কাফনের কাপড় পরে কফিন নিয়ে সচিবালয়ে ঘেরাও করার জন্য কফিন মার্চ ঘোষণা করছি। 10 বছর প্রধানমন্ত্রী থাকা ব্যক্তি যেন আবার রাষ্ট্রপতি না হতে পারে সে বিষয়ে সংস্কারের পরামর্শ দিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এবি পার্টির জুলাই অভ্যুত্থানে উদযাপনের আলোচনা সভায় তিনি এ প্রস্তাব দেন। বলেন, এ বিষয়ে সকল রাজনৈতিক দল একমত হলে নতুন করে কেউ ফ্যাসিবাদী হতে পারবে না। কাজে হাসিনার দানব হয়ে ওঠার পেছনে দিল্লির ভূমিকা আমরা ভুলে যেতে পারি না। কাজে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, একটা ঐক্যমতে আসতে হবে। আর কখনো দিল্লি কেন, কোন বিদেশি শক্তি যেন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এভাবে প্রভাব সৃষ্টি না করতে পারে। আমরা কোনো মতাদর্শিক জোট বা কোনো ক্ষমতার জোটে বিশ্বাসী না। আমরা বিশ্বাস করি বৈষম্যের বিরুদ্ধে, গণতন্ত্রের পক্ষে, বাংলাদেশকে নতুন করে বদলে দেওয়ার সংস্কার করে নতুন এক বাংলাদেশের রূপান্তরের পক্ষে আমরা সাধারণ জনতার জোটে আমরা বিশ্বাসী। শেখ হাসিনার বিচার, জুলাই সনদ ও ঘোষণাপত্র এবং ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যমের দাবিতে মার্চ ফর জুলাই রিভাইভস নামে পদযাত্রা কর্মসূচি পালন করেছে জুলাই ঐক্য। জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হয়ে পদযাত্রাটি শেষ হয় শাহবাগে। এ সময় সংগঠকরা জুলাই বিপ্লবের সাংবিধানিক স্বীকৃতির দাবি করেন। বলেন, অন্তর্বর্তী সরকার জুলাই ঐক্য ধরে রাখতে পারেনি। এ সময় জুলাই গণ অভ্যুত্থান স্মরণে 36 দিনের কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি। আপনাদের 24-এর 3 আগস্ট বলা হয়েছিল এক দফা ঘোষণাপত্র দেওয়ার জন্য, আপনারা সেদিন ঘোষণাপত্র দেন নাই। সেদিন ঘোষণাপত্র দিলে আজকে সরকারের পরিণতি হতো না, ঘোষণাপত্রের জন্য আমাদের রাস্তায় নামতে হতো না। 17 থেকে 32 জুলাই অর্থাৎ 1 আগস্ট দেশব্যাপী জুলাইয়ের শপথ পাঠ অনুষ্ঠিত হবে, এবং সেখান থেকে দেশের জনগণ এবং ছাত্র জনতাকে ওয়াদাবদ্ধ করাবো যে কোনো ধরনের
চাঁদাবাজি, টেন্ডারবাজি, তোলাবাজদের হাতে জুলাই বিক্রি করতে দেওয়া যাবে না এবং জুলাই স্পিরিটকে সমুন্নত রাখতে হবে। বর্তমান উপদেষ্টা পরিষদ পরিবর্তন করে দ্রুত জুলাই সনদ ঘোষণা দেওয়ার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। দুপুরে কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার 2018-2024 শীর্ষক আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি। বলেন, যাদের রাজনৈতিক কোনো ভিত্তি নাই তাদের কথায় ঐক্যমত্য কমিশন কোনো সিদ্ধান্ত নিতে পারে না বলেও জানান তিনি। আজকের এই বর্তমান উপদেষ্টা পরিষদের যে আমরা ফিটনেস দেখতে পাচ্ছি, এই ফিটনেস দিয়ে জাতীয় নির্বাচন সম্ভব নয়। সরকার চলবে না। গোয়েন্দা সংস্থার রিপোর্ট যে আগামীতে এই পতিত স্বৈরাচার এবং তার দোসররা নাশকতা করতে পারে, অস্থিরতা তৈরি করতে পারে। তাই আমরা প্রধান উপদেষ্টাকে বলতে চাই, আপনাকে আমরা সবসময় সমর্থন করে আসছি, এখনো করব। আপনি উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করুন। উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করে অনতি বিলম্বে রাষ্ট্র সংস্কারে অনিবার্য হয়ে ওঠা এই জুলাই সনদের ঘোষণা দিন। জুলাই আন্দোলনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব আরও বেড়েছে। বৈষম্যহীনভাবে সবাইকে নিয়ে চলতে চায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, এমন মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 104তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। যত প্রকার অন্যায় হোক না কেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় তার অবস্থানটা শক্ত রাখবে এবং প্রতিবারই এটা লিড হিসেবে থাকবে, এটা আমি আশা করছি। জুলাইয়ের পরে এখন অনেকটুকুই ফেসিবাদ মুক্ত এবং অপারেশন মুক্ত আমরা একটা ইউনিভার্সিটি পেয়েছি। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানির জন্য 7 জুলাই দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনাকে সব হত্যার নির্দেশদাতা দেখিয়ে 5টি অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালে এই শুনানি শুরু হয়। এদিন বিটিভির মাধ্যমে সরাসরি বিচার কাজ সম্প্রচার করা হয়। রংপুরে আবু সাইদ হত্যা, আশুলিয়ায় 6 জনকে পুড়িয়ে হত্যা, চানখারপুলে 7 জনকে হত্যা, আন্দোলনকারী শিক্ষার্থীদের রাজাকারের নাতিপুতি বলে উস্কানি দেয়া সহ সব ঘটনার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনাকে মামলার বিবরণীতে তুলে ধরা হয়। এ মামলায় পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও আসামি করা হয়েছে। আর গ্রেপ্তার থাকা সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। পদ্মা সেতু দুর্নীতি মামলার ফের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। সাবেক সেতু সচিব মোশাররফ হোসেন ভূঁইয়ার বিভিন্ন তথ্য ও উপাত্ত হাতে পেয়েছে সংস্থাটি। জানা যায়, এসব তথ্য পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেবেন তারা। এর মধ্যে সাবেক সেতু সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া সহ সংশ্লিষ্টদের পদ্মা সেতুতে পরামর্শক নিয়োগে কি ভূমিকা ছিল তার উপাত্ত হাতে পেয়েছে সংস্থাটি। এর আগে গেল জানুয়ারিতে পদ্মা সেতুর মামলা পুনরুজ্জীবিত করার সিদ্ধান্ত নেয় কমিশন। গঠন করা হয় উচ্চ পর্যায়ের অনুসন্ধান কমিটি। 2012 সালে একই ঘটনার অনুসন্ধানে পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়ন নিয়ে টানপোড়েনের মধ্যে 7 জনকে আসামি করে মামলা করে দুদক, যে মামলায় গ্রেপ্তার হয়েছিলেন সাবেক সেতু সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া। তবে অদৃশ্য কারণে মামলাটি পরিসমাপ্তি করেন তৎকালীন দুদকের বদিউজ্জামান ও শাহাবুদ্দিন কমিশন। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির পর পদ্মা সেতু প্রকল্পে পরামর্শক নিয়োগ দুর্নীতি নিয়ে আবারও অনুসন্ধানে নামে সংস্থাটি। জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক ও বর্তমান আরও 5 শীর্ষ কর্মকর্তার দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আক্তারুল ইসলাম। জানান, জাতীয় রাজস্ব বোর্ডের কিছু অসাধু সদস্য ও কর্মকর্তা মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে করদাতাদের ফাঁকি দেওয়ার সুযোগ করে দিচ্ছেন। বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও এনবিআর কর্মকর্তারা নিজেরা লাভবান হওয়ার জন্য নির্ধারিত পরিমাণ কর আদায় না করে তাদের করের পরিমাণ কমিয়ে দিতেন বলে অভিযোগ রয়েছে দুদকের কাছে। রাজস্ব কর্মকর্তাদের দুর্নীতির কারণে প্রতি বছর সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। অভিযুক্তরা বলেন, আব্দুল রশিদ মিয়া, লুৎফুল আজিম, আলমগীর হোসেন, শিহাবুল ইসলাম এবং তারেক হাসান। এর আগে গত রবিবার এনবিআরের 6 শীর্ষ কর্মকর্তার দুর্নীতির অনুসন্ধান শুরুর কথা জানায় দুদক।
ফেসবুক মেসেঞ্জারে একটি কমেন্টের জেরে ছাত্রদলের হামলায় 2 শিবির কর্মীর আহতের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের দাবি, সোমবার কলেজ শিক্ষার্থীদের একটি কমন মেসেঞ্জার গ্রুপে এক শিক্ষার্থীর কমেন্টের জেরে তাকে সিঁড়ি থেকে ফেলে দেওয়া হয়। ঘটনার প্রতিবাদ করায় পরদিন কলেজ প্রাঙ্গণে বহিরাগতদের সাথে দিয়ে ওই 2 শিবির কর্মীর ওপর চড়াও হয় ছাত্রদল। এক পর্যায়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং 6 জনকে হেফাজতে নেওয়া হয়। এ ঘটনায় ওয়ারী থানায় মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে ছাত্রদলের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঢাকা থেকে চীনের উহুতে কার্গো ফ্লাইট চালু হয়েছে। এখন থেকে সপ্তাহে 5টি ফ্লাইট চলাচল করবে ঢাকা উহু রুটে। বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে এই ফ্লাইট চালু করা হয়েছে। নতুন রুটে তৈরি পোশাক, অ্যাক্সেসরিজ, মেশিনারিজ, ফেব্রিক্স, টেক্সটাইল খাতের কাঁচামাল সহ রপ্তানিযোগ্য কাঁকড়া, ইল মাছ ও অন্যান্য সামগ্রী পরিবহন করা হবে। একই দিনে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অধীনস্থ এভিয়েশন সিকিউরিটি এর নতুন ইউনিফর্মের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেবিচক চেয়ারম্যান। নতুন এই ইউনিফর্ম আধুনিক নিরাপত্তা চাহিদা ও পেশাদারিত্ব ছাপ বজায় রেখে ডিজাইন করা হয়েছে। এ সময় বেবিচক চেয়ারম্যান বলেন, বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে এফসেক সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের পোশাকেও সেই গুরুত্ব ও গৌরবের প্রতিফলন থাকা প্রয়োজন। নতুন ইউনিফর্ম এফসেকের মধ্যে আরও পেশাদারিত্ব, ঐক্যবদ্ধতা এবং আত্মমর্যাদা জাগাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। সিভিল এভিয়েশনে আজকে এই ইউনিফর্মটা অন্তর্ভুক্ত করেছে, যাতে এভিয়েশন সিকিউরিটির লোক যারা এয়ারপোর্টের ভিতরে কাজ করবে সবাইকে যেন চেনা যায়, বোঝা যায় এবং সবার নাম দেখা যায় এবং পরিচয় পাওয়া যায়। আজকে থেকে চায়নায় আমাদের নতুন একটা এয়ারলাইন্স, কার্গো এয়ারলাইন্স, তাদের অপারেশন শুরু করেছে। আপনারা জানেন 12টার সময় ল্যান্ড করেছে, সপ্তাহে 5টা করে ফ্লাইট পরিচালনা করবে। তো এটা চায়নার উহু থেকে আসবে এবং আজকে 12টার সময় ল্যান্ড করেছে। আপনারা হয়তো অনেকে ফুটেজ পেয়েছেন। 2024-25 অর্থ বছরে কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ের রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দর। সদ্য বিদায়ী অর্থ বছরে কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে 32,96,000 TEUS আর কার্গো হ্যান্ডলিং হয়েছে 13,07,00,000 টন। কন্টেইনার পরিবহনে বিগত 48 বছরের ইতিহাসে এটি সর্বোচ্চ। বন্দরের হিসাবে 2023-24 অর্থ বছরে কন্টেইনার পরিবহন হয়েছিল 31,68,000 TEUS। বছর ব্যবধানে কন্টেইনার পরিবহন বেড়েছে প্রায় 4%। অর্থ বছরের শেষে আন্দোলন কর্মসূচি আর রাজনৈতিক অস্থিরতার মাঝেও সবার সম্মিলিত প্রচেষ্টায় চট্টগ্রাম বন্দরের এ সাফল্য বলছেন কর্মকর্তারা। এদিকে বিদায়ী 2024-25 অর্থ বছরে সর্বোচ্চ 75,432 কোটি টাকা রাজস্ব আহরণ করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস। পাবনার ঈশ্বরদীতে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং 24 ঘন্টার মধ্যে সকল মিডিয়ায় সঠিক তথ্য উপস্থাপন না করলে মানহানির মামলা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা জাকারিয়া পিন্টু। মঙ্গলবার বিকেল 3টায় ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাব হলরুমে উপজেলা বিএনপির আয়োজনে এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতা জাকারিয়া পিন্টু এই হুমকি প্রদান করেন। এ সময় জাকারিয়া অভিযোগ করে বলেন, আগামী সংসদ নির্বাচনে তার প্রার্থিতা বাতিলের উদ্দেশ্যে একটি মহল ষড়যন্ত্র করছে। তারই অংশ হিসেবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নাটোরের বাগাতিপাড়া উপজেলার যুগ্ম আহ্বায়ক শহীদুল মোল্লা সহ 9 জনকে আসামি করে মিথ্যা মামলা দায়ের করেছে। এছাড়াও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কুখ্যাত সন্ত্রাসী ইঞ্জিনিয়ার কাকুন বাহিনী ঈশ্বরদী সারাঘাটে সশস্ত্র হামলা করলে সে ভিডিও ফুটেজ ব্যবহার করে দেশের বিভিন্ন গণমাধ্যমে তাকে জড়িয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। অবিলম্বে মামলা প্রত্যাহার ও 24 ঘন্টার মধ্যে সকল মিডিয়া সঠিক তথ্য উপস্থাপন না করলে মানহানির মামলা দেওয়ার হুঁশিয়ারি দেন এই বিএনপি নেতা। চট্টগ্রামে চাঞ্চল্যকর অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় আদালতে চার্জশিট প্রদান করা হয়েছে। মঙ্গলবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 6 এর বিচারক SM আলাউদ্দিন এর আদালতে এই চার্জশিট দাখিল করা হয়। এতে আলিফ হত্যায় 38 জনের সম্পৃক্ততার কথা বলা হয়েছে। এছাড়াও 4 জনকে অব্যাহতি দানের কথাও বলা হয় চার্জশিটে। আলিফ হত্যাকাণ্ডের 7 মাস পর এদিন চার্জশিট দাখিল করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এ ঘটনার তদন্তে 38 জনের সম্পৃক্ততার কথা বলেছেন, যার মধ্যে 20 জন গ্রেফতার রয়েছেন। বাকি 18 জন পলাতক। গেল বছরের 26 নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণকে রাষ্ট্রদ্রোহের মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিলে তার অনুসারীরা এর প্রতিবাদ করে আন্দোলন প্রাঙ্গণে অবস্থান নেন। এক পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। এ সময় আদালত চত্বরের পাশের একটি গলিতে আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় 29 নভেম্বর মামলা করেন নিহতের পিতা জামাল উদ্দিন।
যশোরে ইকবাল মঞ্জিল নামে নির্মাণাধীন বহুতল ভবনের ছাদ ধসে 2 ইঞ্জিনিয়ার সহ 3 জন নিহত হয়েছে। বেলা 12টার দিকে শহরের সার্কিট হাউসে পাড়ায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় 8তলা ইকবাল মঞ্জিলের 6 তলায় কাজ করছিলেন 2 ইঞ্জিনিয়ার সহ বেশ কয়েকজন শ্রমিক। এ সময় ভবনের বারান্দার অংশের ছাদ ধসে পড়লে গুরুতর আহত হন আজিজুর রহমান, মিজানুর রহমান, মিজান ও নুরু নামে 3 জন। পরে তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে। 2010 সালে শুরু হয় এই ভবন নির্মাণ কাজ। রাঙ্গামাটি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রায়হান চৌধুরীর স্ত্রী মহিমা ইসলাম উর্মির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এটি হত্যা না আত্মহত্যা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। মঙ্গলবার সন্ধ্যা 7টায় শহরের আলম ডকইয়ার্ড এলাকার রেজাউল করিমের 6 তলা ভবনের বাসা থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ। স্থানীয়রা জানান, মা, স্ত্রী মহিমা ইসলাম উর্মি এবং এক ছেলে ও এক মেয়ে নিয়ে ভবনটিতে থাকতেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রায়হান চৌধুরী। তবে কখন বা কিভাবে এই মৃত্যু হয়েছে তা সম্পর্কে কেউই ধারণা দিতে পারেননি। পুলিশ জানায়, বিকেল 5:30টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় তারা। সেখানে মরদেহটি বাসার মেঝেতে পড়ে থাকতে দেখেন। এ সময় ঘরের সিলিং ফ্যানের সাথে একটি ওড়নাও ঝুলতে দেখা যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নীলফামারী সৈয়দপুরের চাঁদনগর এলাকায় একটি বাসা থেকে শামসুন নাহার বেগম নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে তুলসীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রহিলা বেগমের বাসা থেকে ওই বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত বৃদ্ধা তার দূর সম্পর্কের বোন ও গৃহ পরিচারিকা। রহিলা বেগম জানান, দুপুরে টিফিনের সময় বাসায় এসে বাইরে থেকে দরজা আটকানো দেখতে পান। ভেতরে ঢুকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন শামসুন নাহারকে। পরে তার স্কুলের প্রধান শিক্ষককে বিষয়টি জানালে তিনি পুলিশে খবর দেন। বিকালে সিআইডি টিম এসে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে। এই ঘটনায় নগদ 45,000 টাকা, 2 ভরি স্বর্ণালংকার ও একটি LED টিভি খোয়া গেছে বলে দাবি করেছেন শিক্ষিকা রহিলা বেগম। প্রাথমিকভাবে এটি চুরির ঘটনা ও নিহত বৃদ্ধের মাথায় আঘাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নরসিংদী পৌর শহরের পূর্ব ব্রাহ্মণদীতে রিজভি নামে এক ডিশ ও ইন্টারনেট ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা জানায়, সোমবার রাত 11:30টার দিকে পূর্ব ব্রাহ্মণদীর একটি গলিতে হুড়োহুড়ি এবং গুলির সদৃশ শব্দ শুনতে পায় তারা। পরে ঘটনাস্থলে গিয়ে রিজভির ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ সুরতহাল করে এবং এ সময় ঘটনাস্থলে পাশের একটি বাড়ি থেকে ককটেল এবং দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। নিহতের পরিবার জানায়, ডিশ ব্যবসা ও পূর্বশত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড। ভোলার তজুমউদ্দিন উপজেলায় চাঁদা না পেয়ে স্বামীকে বেঁধে মারধর ও স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার রাতের এই ঘটনায় সোমবার তজুমউদ্দিন থানায় উপজেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক ফরিদ উদ্দিন সহ 11 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছে তজুমউদ্দিন সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ রাসেল এবং ফরিদ উদ্দিনের সহযোগী আলাউদ্দিন, যিনি নিজেকে স্থানীয় যুবদলের নেতা হিসেবে পরিচয় দেন। ধর্ষণের শিকার ওই নারীর স্বামী জানান, তার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে পারিবারিক বিরোধ চলছে। এই নিয়ে কথা বলার জন্য শনিবার রাতে ফোন করে তাকে তজুমউদ্দিন বাজার এলাকায় যেতে বলেন ওই নারী। সেখানে পৌঁছানোর পর শ্রমিক দলের নেতা ফরিদ উদ্দিন, তার সহযোগী আলাউদ্দিন, ছাত্রদল নেতা রাসেল সহ 5 থেকে 7 জন তাকে মারধর করে 4 লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না পেয়ে তাকে রাতভর নির্যাতন করা হয়। এদিকে ভুক্তভোগী নারীর অভিযোগ, রোববার দুপুর 12টায় তার স্বামীকে জোরপূর্বক বাসার বাইরে নিয়ে যায় আসামিদের কয়েকজন। এ সময় ওই বাসার একটি কক্ষে ফরিদ, আলাউদ্দিন মিলে তাকে ধর্ষণ করে। বিষয়টি কাউকে না জানানোর শর্তে বিকেলে মুক্তি মেলে স্বামী স্ত্রীর। ভুক্তভোগী নারীর স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করতে ভোলা সদর হাসপাতালে আনা হয়েছে। ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে নিখোঁজ এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও নিখোঁজ রয়েছে আবির ও জুবায়েদ নামে 2 শিশু। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। স্বজনরা জানায়, সকালে মাদ্রাসায় যাওয়ার জন্য কিশোরগঞ্জের পাকুন্দিয়ার চর আলগি গ্রামের 9 শিশু শিক্ষার্থী ছোট একটি নৌকায় নদী পার হচ্ছিল। এ সময় ময়মনসিংহের দত্তের বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ উল্টে যায় নৌকাটি। এ সময় 6 জন সাঁতরে পারে উঠতে পারলেও নিখোঁজ হয় শাপলা, আবির ও জুবায়ের নামে 3 জন।
খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। পরে স্বপ্না নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, বছরের পর বছর ধরে সেতুর দাবি জানালেও তা কানে নেয়নি প্রশাসন। বাধ্য হয়েই ঝুঁকি নিয়ে প্রতিদিন নদী পার হতে হয় শিশু শিক্ষার্থীদের। এর আগেও একাধিকবার ঘটেছে নৌকাডুবির ঘটনা। নদীর ওপারে যাওয়ার সময় নৌকাটিতে পানি উঠেছে এবং হঠাৎ করে তারা নৌকা থেকে ছিটকে নদীতে পড়েছে। তাতে 6 জন সাথে তীরে উঠতে পারলেও 3 জন উঠতে পারেনি এবং কিছুক্ষণ পরে উদ্ধার অভিযান চালানো হয়। তাতে একজন মেয়েকে স্থানীয় জেলেদের জালে তার লাশ পাওয়া গিয়েছে। মেয়েটির নাম হচ্ছে শাপলা, সে 9ম শ্রেণীর শিক্ষার্থী। কুমিল্লার মুরাদনগর সহ দেশের বিভিন্ন স্থানে নারী শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর সাহেব বাজার 0 পয়েন্টে কর্মসূচিতে অংশ নেয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও আদিবাসী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় ধর্ষণ, হত্যা ও নারী নির্যাতনের প্রতিবাদ জানানো হয়। মানববন্ধনে বক্তারা বলেন, দেশের আইন বিক্রি হচ্ছে, বিচার বিভাগ বিক্রি হচ্ছে, ফলে বারবার এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। প্রচলিত আইনে দ্রুততম দোষীদের বিচারের দৃষ্টান্ত স্থাপন করা গেলে এমন ঘটনা ঘটবে না। এমন ঘটনা প্রতিহত করতে সামাজিকভাবেও মানুষের সচেতনতার প্রয়োজন বলে মনে করেন মানববন্ধনে অংশ নেয়া। বিক্রি হয়েছে মা, বিক্রি হয়ে গিয়েছে দেশ। হবিগঞ্জে ফিজিওথেরাপিস্ট হয়েও নিজের নামের পাশে ডাক্তার উপাধি ব্যবহার করা ও রোগীদের প্রেসক্রিপশন লিখে দেওয়ার এক ভুয়া চিকিৎসককে 1 মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। দুপুরে জেলার রাজনগর এলাকায় মুক্তিযোদ্ধা হায়দার আলী হাসপাতালে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। আব্দুর রহমান নামে ওই ব্যক্তি একজন ফিজিওথেরাপিস্ট হয়েও দীর্ঘদিন ধরে রোগী দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন। এছাড়া নিজেকে প্রফেসর ডাক্তার আব্দুর রহমান পরিচয় দিয়ে চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ উঠলে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যৌথ অভিযান চালায়। অভিযোগ প্রমাণিত হয়, 1 মাসের কারাদণ্ড ও 50,000 টাকা জরিমানা করা হয়। পর্যটন শহর রাঙ্গামাটিকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত হিসেবে গড়ে তুলতে রাঙ্গামাটি পৌরসভার উদ্যোগে শুরু হয়েছে 9 দিনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। দুপুরে শহরের বনরূপা এলাকা থেকে একটি র্যালি বের হয়। অংশ নেন জেলা প্রশাসক, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপপরিচালক, পৌর প্রশাসক, রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। র্যালি শেষে মশক নিধন স্প্রে, ড্রেন পরিষ্কার ও আবর্জনা অপসারণের মাধ্যমে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। আয়োজকরা জানান, 9 দিনের এই অভিযানে ধারাবাহিকভাবে প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা, মশক নিধন এবং জনসচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালিত হবে। অবশেষে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পাশ হল ট্রাম্পের কর হ্রাস ও ব্যয় সংকোচন বিল। মঙ্গলবার সিনেটে ম্যারাথন ভোটাভুটির পর 50-50 ভোটে থমকে যায় বিলটি। পরে সমতা ভেঙে ট্রাম্পের বিগ বিউটিফুল বিলটি পাশ করান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ডেমোক্রেট শিবির ছাড়াও এই বিলের বিরোধিতা করেন 3 রিপাবলিকান, থম থিলিস, সুসান কলিন্স ও পল। দেশটির স্বাধীনতা দিবস 4 জুলাইয়ের আগে বিলটি পাশের প্রতিশ্রুতি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেশনাল বাজেট অফিসের দাবি, বিলটি পাশ হলে আগামী দশকের মধ্যে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণে যোগ হবে আরও $3.3 ট্রিলিয়ন। পাশাপাশি 2034 সাল নাগাদ বিমার আওতার বাইরে চলে যাবেন প্রায় 1,20,00,000 মানুষ। ফোনালাপ ফাঁসের ঘটনায় নৈতিকতা লঙ্ঘনের অভিযোগে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতাংতর্ন সিনোওয়াত্রাকে বরখাস্ত করেছেন দেশটির সাংবিধানিক আদালত। কম্বোডিয়ার নেতার সঙ্গে কথোপকথনে নিজ দেশের সেনা কমান্ডারকে নিয়ে সমালোচনাকে রায়ে সার্বভৌমত্ব লঙ্ঘনের শামিল হিসেবে উল্লেখ করা হয়েছে। সপক্ষে প্রমাণ উপস্থাপনের জন্য থাইল্যান্ডের সাংবিধানিক আদালত পেতাংতর্নকে 15 দিন সময় বেঁধে দিয়েছেন। রায় মেনে নিয়েছেন পেতাংতর্ন সিনোওয়াত্রা। ধারণা করা হচ্ছে, ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন উপপ্রধানমন্ত্রী সুরিয়াজং রুয়াংকিট। সাবেক প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনকে সাংবিধানিক আদালত পদচ্যুত করার মাত্র 2 দিন পর গেল বছর আগস্টে দেশটির সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন পেতাংতর্ন। পুরনো শত্রু সিরিয়া ও লেবাননের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে ইসরায়েল। জেরুজালেমে অস্ট্রিয়ার ইউরোপীয় ও আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার।
গেল মে মাসে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য সফরে গিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় সিরিয়াকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান জানান ট্রাম্প। এরই মধ্যে ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেছেন সিরিয়ার নতুন ইসলামপন্থী সরকার। তবে গোলান মালভূমি নিয়ে কোনো ছাড় দিতে নারাজ ইসরায়েল। সিরিয়ার ওপর থেকে অধিকাংশ নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে নির্বাহী আদেশে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প। এর আওতায় মার্কিন নিষেধাজ্ঞামুক্ত হলেন ৫ শতাধিক সিরিয়ান ব্যক্তি ও প্রতিষ্ঠান। মার্কিন অর্থ দপ্তরের বিবৃতিতে উল্লেখ করা হয়, সিরিয়ার উন্নয়ন, সরকার পরিচালনা ও দেশ পুনর্গঠনের জন্য অপরিহার্য প্রতিষ্ঠানগুলোর উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। যদিও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার সঙ্গীদের উপর নিষেধাজ্ঞা বহাল থাকবে। মার্কিন প্রশাসনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সিরীয় সরকার। গেল মে মাসে মধ্যপ্রাচ্য সফরের সময় সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিশ্রুতি দেন ডোনাল্ড ট্রাম্প। ইউরোপের দক্ষিণাঞ্চলে চলমান তীব্র দাবদাহের মধ্যে চলতি বছরের সবচেয়ে উষ্ণতম দিনের সাক্ষী হয়েছে যুক্তরাজ্য। সর্বোচ্চ 34.7 ডিগ্রি রেকর্ড করা হয়েছে লন্ডনে। ইতিহাসের উষ্ণতম জুন মাস রেকর্ড করা হয়েছে স্পেন ও পর্তুগালে। প্রতিবেশী ফ্রান্সের ইতিহাসে প্রথমবার সতর্ক অবস্থায় প্রায় পুরো দেশ। দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে দেশের ৮৮% এলাকায়। ইতালিতে রাজধানী রোম আর মিলান সহ ২৭ শহরের মধ্যে ২১টিতে রোববার থেকে জারি সর্বোচ্চ সতর্কতা। এরই মধ্যে দেশটিতে প্রাণ গেছে ২ জনের। তীব্র গরমে ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য, জার্মানি, সুইডেন, নরওয়ে আর অস্ট্রিয়া। চলতি সপ্তাহে জার্মানিতে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়াবে বলে শঙ্কা রয়েছে। বেলজিয়াম, হাঙ্গেরি, স্লোভেনিয়া এমনকি নেদারল্যান্ডসের মতো গরমে অনভ্যস্ত দেশগুলোতেও অস্বস্তি চরমে। আইবেরিয়ান উপদ্বীপ অঞ্চলে তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়েছে আগেই। দাবানল থেকে বাঁচতে তুরস্কে ভিটেমাটি ছেড়ে পালিয়েছে 50,000 মানুষ। ইউরোপে এটি নিউ নর্মাল সতর্কতা জাতিসংঘের। বর্ষা মৌসুমের শুরুতেই তীব্র বৃষ্টি, বন্যা, ভূমিধসে বিপর্যয় নেমে এসেছে ভারতের 10 রাজ্যে। খুলে দেওয়া হয়েছে অনেক বাঁধ। সর্বোচ্চ 2 আবহাওয়া সতর্কতা রেড ও অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড আর পাঞ্জাবে। হিমাচলে অতিবৃষ্টি, বন্যা, ভূমিধসে এরই মধ্যে 300 কোটি রুপির ক্ষয়ক্ষতি হয়েছে। তীব্র বৃষ্টির কবলে দিল্লি, এখনও জারি রয়েছে ইয়েলো অ্যালার্ট। উড়িষ্যার 2 জেলাতেও উচ্চ সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ। ভারী বৃষ্টির আভাস রয়েছে পশ্চিমবঙ্গ সহ বিহার, ছত্তিশগড়, গুজরাট, হরিয়ানা, চণ্ডীগড়, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ আর উত্তরপ্রদেশেও। চেনাব নদীতে পানি বাড়তে থাকায় জম্মু কাশ্মীরের সালাল আর বাগলিহার, অন্যদিকে দক্ষিণের রাজ্য তামিলনাড়ুর মুল্লাপেরিয়ার বাঁধও খুলে দেওয়া হয়েছে। ভারতের তেলেঙ্গানা রাজ্যে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে 35 জনে, আহত 30 জন। হায়দ্রাবাদের সিগাচি ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড নামের এই কারখানাটির কার্যক্রম 90 দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পলিমার ব্লেন্ড, লুব্রিকেন্ট আর ওষুধ, খাবার প্রসাধনী ও রাসায়নিক শিল্পে ব্যবহৃত নানা উপকরণ উৎপাদন করে প্রতিষ্ঠানটি। সংশ্লিষ্ট ফার্মাসিউটিক্যাল বিভাগ জানায়, সোমবারের বিস্ফোরণে কারখানার মূল উৎপাদন ইউনিট ধসে পড়ে। রিঅ্যাক্টর বিস্ফোরিত হয়ে এ ঘটনা ঘটে। হতাহতদের বেশিরভাগই ধ্বংসস্তূপে আটকা পড়েন। সেখান থেকে প্রায় 30 জনকে উদ্ধার করা হয়। আগামী 3 বছরে প্রায় 5 লাখ বিদেশি কর্মী নেবে ইউরোপের দেশ ইতালি। শ্রমিক চাহিদা পূরণে 2026 থেকে 2028 সালের মধ্যে 4,97,550 জন বিদেশি কর্মী নিতে অনুমোদন দিয়েছে দেশটির সরকার। কৃষি, পর্যটন, স্বাস্থ্যসেবা ও অন্যান্য খাতে শ্রমিকদের জন্য আলাদা কোটা নির্ধারণে সরকারের পক্ষ থেকে ক্লিক ডে ঘোষণা করা হয়েছে। 2026 সালের 12 জানুয়ারি কৃষি খাতের মৌসুমী শ্রমিকদের জন্য আবেদন শুরু হবে। 9 ফেব্রুয়ারি পর্যটন খাতের সিজনাল শ্রমিকদের জন্য, 16 ফেব্রুয়ারি নন সিজনাল ও স্বনিযুক্ত শ্রমিকদের জন্য আবেদন করা যাবে। এছাড়া 18 ফেব্রুয়ারি করা যাবে উচ্চ দক্ষতা সম্পন্ন পেশাজীবীদের জন্য আবেদন। এই বছরের শেষভাগে অনলাইনে ফর্ম পূরণের সুযোগ থাকবে। 6 মাসের মধ্যে ভিসা না পেলে আবেদন বাতিল হবে। এবারে খেলার খবর।
টেস্ট সিরিজের পর এবার ওয়ানডে ফরম্যাটে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সিরিজ শুরুর আগের দিন দুই দলের অধিনায়ক চারিত আসালাঙ্কা এবং মেহেদী হাসান মিরাজ ট্রফি উন্মোচন করেন। 3 ম্যাচের এই সিরিজ দিয়েই বাংলাদেশের ওয়ানডে ফরম্যাটে অধিনায়কত্বের অধ্যায় শুরু হবে মিরাজের। চারিত আসালাঙ্কার নেতৃত্বাধীন শ্রীলঙ্কা দলের নতুন মুখ হিসেবে আছেন মিলন রত্নায়েকে। আগামী 2 এবং 5 জুলাই তারিখ সিরিজের প্রথম 2 ম্যাচ হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে, শেষ ম্যাচ 8 জুলাই পাল্লিকেলেতে। চট্টগ্রাম বিভাগের ক্রিকেটারদের নিয়েই শীঘ্রই একটি টুর্নামেন্ট আয়োজন করবে বিসিবি, জানিয়েছেন বোর্ড পরিচালক আকরাম খান। তৃণমূল থেকে ক্রিকেটার বাছাইয়ে মনোযোগী হচ্ছে বোর্ড। অনেকদিন থেকে চিটাগংয়ের লিগও হচ্ছে না বিদায় আমরা তার আগে একটা রিজনাল একটা ক্রিকেট টুর্নামেন্ট করব চিটাগংয়ে। সেটা হলো যে চিটাগংয়ের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট যারা আছে ওদেরকে নিয়ে আমরা একটা টুর্নামেন্ট করবো। ওটাও কিন্তু প্লেয়ারদের জন্য একটা ভালো অপরচুনিটি হবে। যদি ওখানে ভালো করে তাহলে ওরা আবার এখানে এসে ভালো করার আছে। বাট মানে সবাইকে আমরা ফ্যাসিলিটিস দিতে চাই, খেলার অপরচুনিটি দিতে চাই। এখন বাকি যদি প্লেয়াররা ভালো খেলে সেটা ওদের জন্যই ভালো। 3 দিনের গ্লোবাল নেক্সট স্টার ট্রায়াল থেকে ঠিক কতজন পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন? সোমবার থেকেই প্রশ্নটি ঘুরপাক খেলেও পুরোপুরি খোলাসা করেনি বাফুফে টেকনিক্যাল কমিটির পরিচালক সাইফুল বারী টিটু, বরং তাদের নিয়ে লম্বা সময়ের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন এই কর্তা। আগামী বছর আন্ডার-19 যদি থাকে, এখান থেকে বেশ কিছু প্লেয়ার কিন্তু টেস্ট করার আমরা সুযোগ পাবো। তো এখানে হচ্ছে যে নিজেদের মধ্যে ওদের মধ্যে খেলা দেখে আমরা ভালো, যে এটা বলতে পারেন একটা প্রসেসের মধ্যে আমরা গিয়েছি, স্টেপসের মধ্যে। তোমরা ভালো কিছু হয়েছে উইথ ভিডিও আমাদের সাথে যোগাযোগ রাখবো। আপনাদের সাথে যোগ হচ্ছে সোশ্যাল মিডিয়া। এটা আমরা প্রেশার হিসেবে নেই না। এটা যদি আমি হ্যান্ডেল করতে না পারি, আই শুড নট বি হিয়ার। ওই ক্যাম্পে তো আমরা কিছু এখান থেকে আমরা দেখবই। আমাদের দেশের প্লেয়ারদের যেন কেউ যেন বঞ্চিত না হয়, ওই কোয়ালিটিটা আমাদের ওইভাবে স্ক্রুটিনি করে তারপরে নেওয়া উচিত। বিশ্বকাপের আগে আরও একবার ইউরোপের মাঠে দেখা যেতে পারে লিওনেল মেসিকে। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম ESPN আর্জেন্টিনা প্রকাশ করেছে এমন সম্ভাবনার কথা। ইন্টার মিয়ামির জার্সিতে একরকম বিপ্লবী এনেছেন লিওনেল মেসি। অখ্যাত ক্লাবকে করেছেন শিরোপাজয়ী, এনেছেন বৈশ্বিক আলোচনায়। 2026 বিশ্বকাপকে সামনে রেখে ফুটবল জাদুকর এবার নিজেকে প্রস্তুত করতে চান আরও প্রতিযোগিতামূলক পরিবেশে। ইউরোপের এক ক্লাবের সঙ্গে আলোচনাও এগিয়েছে অনেক দূর। মেজর লিগ সকারের মৌসুম শেষ হতে হতে ইউরোপে জমে উঠবে শীতকালীন দলবদলের বাজার। আর এর ঠিক 6 মাস পরেই বিশ্বকাপ। এই সমীকরণে ইউরোপিয়ান ক্লাবের জার্সিতে আবারও মাঠে নামার জোর সম্ভাবনা রয়েছে মেসির। তবে মেসির ক্লাব ইন্টার মিয়ামি তাদের অফিসিয়াল বিবৃতিতে এমন সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়াও ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।